আসসালামু আলাইকুম। আজকে আমরা সার্কিটের দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশটুকু করে ফেলবো। যে দুইটা প্রমাণ যে আমাদের বাকি ছিল, দেখা হচ্ছে বিশুদ্ধ ক্যাপাসিটর পাওয়ার অপচয় শূন্য, একটা হচ্ছে দেখা হচ্ছে বিশুদ্ধ ইন্ডাক্টরের পাওয়ার অপচয় শূন্য। ওই দুইটা প্রমাণ আমরা করব। তো ওই দুইটা প্রমাণ করার আগে চলো আমরা হচ্ছে একটু বেসিক বুঝে নেই। এইখানে দেখো আমি একটা ওয়েব আঁকছি। ওয়েবটা হচ্ছে 0 থেকে শুরু নিয়ে টি সময় পর্যন্ত চলতেছে। তো এই ওয়েবের দেখো এই বরাবর সময় যায় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড এভাবে যায়, এবং এই বরাবর হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট থাকে। তো এইখানে এই যে দেখো এই পয়েন্টে কি ম্যাক্সিমাম ভোল্টেজ বা কারেন্ট আছে, এক্স ম্যাক্স দিয়ে বলেছি আমি। কারেন্ট থাকলে কারেন্ট বি ম্যাক্স হবে, সরি ভোল্টেজ থাকলে বি ম্যাক্স হবে, আর কারেন্ট থাকলে আই ম্যাক্স হবে। এই জন্য আমি ইন্ডিভিজুয়াল যেহেতু কোনটাই নেই, এই জন্য এক্স ম্যাক্স দিয়ে বুঝাইছি আর কি। আচ্ছা, তো এখানে বুঝতেই পারতেছো, দেখো 0 থেকে শুরু হইতে আস্তে আস্তে বাড়তেছে, এখানে ম্যাক্সিমাম হয়, আস্তে আস্তে আবার কমতেছে। তো এইখানে কি হবে, এক এক সময় তুমি এক এক রকমের ভোল্টেজ পাবা, মান পাবা বা কারেন্ট পাবা, যেটাই পাও আর কি, যেটা নিয়ে ক্যালকুলেশন করো। তো মানে কি বুঝতেছি, এক এক সময় তুমি এক এক সেকেন্ডে এক এক রকমের মান পাবা। তো এই সমীকরণটা কিভাবে প্রকাশ করা হয়, এই সমীকরণটা এইভাবে প্রকাশ করা হয়, এক্স ইজ ইকুয়াল টু এক্স এম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। তো এখানে এক্স যদি ভোল্টেজ থাকে তাহলে এক্সের জায়গায় বি হবে, এখানে বি হবে, আর যদি কারেন্ট থাকে এখানে আই হবে, এখানেও কি আই হবে আর কি। তো এইখানে দেখো এই সমীকরণে তুমি যে ওমেগা টি আছে না, এই টি এর জায়গায় মানে যে কোনো সময় বসায় দিবা। সেই সময় বসায় দিলে এখানে তুমি ওই সময় কি পরিমাণ ভোল্টেজ বা কারেন্ট আছে এই সমীকরণে বসায় দিলে তুমি সেটা পাওয়া যাবা। এখন এটা তো এই সমীকরণটা হচ্ছে কি যে কোনো সময়ের, অর্থাৎ তাৎক্ষণিক যে কোনো একটা মান বের করার জন্য এই সমীকরণ ইউজ করা হয়। এখন এই পুরো সাইকেল যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হয়, সেক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে হয়। এই পুরো সাইকেলের যে কোনো একটা অ্যাভারেজ মান যদি আমরা বের করতে চাই, তাহলে বি অ্যাভারেজ ধরলাম, ভোল্টেজটা বের করতেছি, তাহলে বি অ্যাভারেজ সমান সমান কি হবে, এক্স ডি এক্স। অর্থাৎ এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণটা একটারে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এবং লোয়ার লিমিট হিসাবে 0 বসাইতে হবে। 0 বলতে সমীকরণটা কোথা থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, এবং শেষ হয়েছে যায় কোথায়, টি। এই টি এখানে টি বসাইতে হবে, এবং নিচে ভাগ দিয়ে এই টি এর মানটা আবার বসাইতে হবে। অর্থাৎ এই সমীকরণটা যদি আমরা ইন্টিগ্রেশন করি হচ্ছে এক্স এর সাপেক্ষে, এবং এই ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট যেই পর্যন্ত ওয়েবটা চলবে ওই সময় পর্যন্ত লাস্ট সময়টা যদি এখানে বসাই এবং এখানে বসাই, ক্যালকুলেটরে চাপ দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে কি এই ওয়েবের আমরা এভারেজ মানটা পাবো। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে মেইন প্রশ্নে চলে যাই। তো এখানে দেখো আমি দেখতে পাচ্ছি, দেখাও যে বিশুদ্ধ ক্যাপাসিটর সার্কিটের পাওয়ার অপচয় শূন্য। এইটা শুরু, চলো আমাদের মেইন প্রশ্ন। এই প্রশ্নটা এই অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, আসার মতো একটা প্রশ্ন। তো এখানে আমি একটা কী করছি, একটা বিশুদ্ধ ক্যাপাসিটর রাখছি, সাথে একটা ভোল্টেজ সোর্স রাখছি, এসি ভোল্টেজ সোর্স, এবং এর ভিতর দেখতে যে কারেন্ট যেতেছে সেটা আমরা আই দ্বারা প্রকাশ করছি, ছোটো হাতের আই দ্বারা। এখন এখানে কাহিনী হইতেছে যেটা, এই ওয়েবটা একটু পরে বুঝাই তোমাদের, আচ্ছা আগেই বুঝাই ফেলি। আমরা জানি কি ক্যাপাসিটর সার্কিটের কি হয়, ভোল্টেজটা 0 থেকে শুরু হয় এবং কারেন্টটা কি 90 ডিগ্রি আগায় থাকে। এই যে দেখো কারেন্টটা 90 ডিগ্রি আগায় আছে, ঠিক আছে, কারেন্টটা 90 ডিগ্রি আগায় আছে, ওকে। তো এখন এখানে কাহিনী যেটা হইতেছে, তো ভোল্টেজ, তাহলে এই সার্কিটের ভোল্টেজ আমরা কীভাবে প্রকাশ করতে পারি, ভোল্টেজ প্রকাশের যে কোনো তাৎক্ষণিক মান প্রকাশের আমরা একটা সমীকরণ শিখছিলাম, সেটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু কি শিখছিলাম, এক্স ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। তাহলে এখানে যদি ভোল্টেজ, তাহলে কী হবে, বি ইজ ইকুয়াল টু কী হবে, বি এম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। থিটাটা তো কেন দেই নাই, দেখো এখানে কি ভোল্টেজে কত থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে না, 0 থেকে শুরু হয়ে কি একটা নির্দিষ্ট লেভেলে তো যে থামছে, অর্থাৎ এই তো ও তো আর আগায় বিছায়া নাই, আগায় বিছায় আছে কি কারেন্ট আগায় আছে, তো ভোল্টেজের কী হবে, ওর অ্যাঙ্গেল কত, তাহলে 0 0 দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। এখন ক্যাপাসিটর সার্কিট আমরা কি জানি, কারেন্ট আগায় থাকে না, ওই যে একটা ওয়ার্ড শিখছিলাম না, সিভিল, সিআইবি, তার মানে বি এর আগে আই আছে, কত ডিগ্রি আগে আছে, 90 ডিগ্রি আগে আছে। তাহলে ভোল্টেজের সমীকরণ যদি হয় বি এম সাইন ওমেগা টি, তাহলে কারেন্টের সমীকরণ কি হবে, আই এম সাইন ওমেগা টি প্লাস 90 হবে না, কারণ কি কারেন্ট 90 ডিগ্রি আগে থাকে ক্যাপাসিটর সার্কিট, এই জন্য কি হয় প্লাস 90 হবে। এখন উইনো পাওয়ার সমান সমান আমরা কি জানি, বি আই। তাহলে বি এর মানটা বসাই দিলাম, বি এম সাইন ওমেগা টি, আই এর মান কত, আই এম সাইন ওমেগা টি প্লাস 90, যে বি এম সাইন ওমেগা টি ইন্টু আই এম সাইন ওমেগা টি প্লাস 90। এখন বি এম সাইন ওমেগা টি রেখা দিলাম, আই এম সাইন ওমেগা টি, আচ্ছা ওমেগা টি প্লাস 90 লেখা যে কথা, 90 প্লাস ওমেগা টি লেখা একই কথা না, একই কথা। এটা কেন লিখলাম পরে একটু পরে বোঝাচ্ছি। তাহলে কি করলাম, এই যে ভোল্টেজ আর কারেন্টটা একসাথে লিখে ফেলাম, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, তার মানে পাশাপাশি লিখলে তো কোনো সমস্যা নাই, এখানে থাকা যে কথা এখানে থাকা একই কথা। তাহলে বি এম আই এম সাইন ওমেগা টি, যে সাইন ওমেগা টি। এখন দেখো এখানে কি আছে, সাইন ওমেগা টি প্লাস 19। তো আমরা ত্রিকোণমিতিতে এরকম একটা সূত্র পড়ছিলাম মনে হয়, যে এরকম একটা সূত্র পড়ছিলাম, যে হচ্ছে কি সাইন এন ইন্টু 19 প্লাস মাইনাস সামথিং যদি থাকে, এই এন এর মানের উপরে নির্ভর করে এই সাইন চেঞ্জ হয়, বা ও যে কোনো অনুপাত চেঞ্জ হয়।
এখন এখানে n এর মান যদি বেজোড় থাকে তাহলে কি হয়, সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যায়। এখন দেখো তো এই ফর্মুলার সাথে এটা একটু মিলতেছে না। আচ্ছা সাইনের সাথে এখানে 90 সাথে কত গুণ আছে মনে মনে, 90 সাথে কিছু নাই মানে কি, মনে মনে এক গুণ আছে না। আর এক সংখ্যাটা কি বেজোড়, তাহলে বেজোড় থাকলে আমরা কি হয়ে জানি, n এর মান যদি বেজোড় থাকে তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যায়, কজ হয়ে যায়, এবং এগুলো সব বাদ যায়, শুধু এইটুক লিখতে হয়। তাহলে কি হবে, এই পুরো টুকের বদলে কি হবে, যেহেতু n এর মান 90 সাথে 1 গুণ আছে এবং 1টা বেজোড়, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, এবং সব বাদ যায়, শুধু এইটুক বসাইতে হবে ওমেগা টি। এটা হচ্ছে সেই ত্রিকোণমিতির পড়াশোনা, যতটুকু মনে আছে আমি জানি না, বাট আপাতত এইটুক মনে রাখো যে n এর মান বেজোড় হইলে সেটা সাইন চেঞ্জ হয়ে কি হয়, কজ হয়। আর n এর মান যেহেতু মনে মনে এক গুণ আছে আর এক সংখ্যাটা বেজোড়, এই জন্য কি হয়েছে, কজ হয়েছে। আচ্ছা এখন এখানে আগে এখানে বুঝাই ফেলি, একটা ত্রিকোণমিতির সূত্র আছে, সেটা হচ্ছে কি 2 sin a cos a সমান সমান sin 2a লেখা যায়। আচ্ছা দেখো তো, এইটুকটা যদি আমরা এ ধরি, ওমেগা টিরে যদি এ ধরি, তাহলে কি লেখা যায়, সাইন এ ইন্টু কজ এ। তাহলে এই সূত্র থেকে শুধু কম আছে কি, একটা টু কম আছে না, তাহলে এইখানে আমরা একটা টু দিয়ে দিলাম। তাহলে টু দিয়ে দিলে কি এই সূত্রটা আমরা ইউজ করতে পারতেছি। এখন হুদাই হুদাই তো একটা টু দিতে পারবো না, এই টুরে কাটার জন্য কি একটা হাফ দিতে হয়। তাহলে এই হাফটা আমরা কি করলাম, সামনে বসাইলাম, এখানে বসানো যে কথা সামনে বসানো একই কথা, সৌন্দর্যের জন্য সামনে বসাইলাম। তাহলে এই নিচের টু আর এই টু কাটা যায়, ঠিক আছে, তাহলে কি এই লাইন আর এই লাইন কি ব্যালেন্স থাকে। ওকে, আচ্ছা হাফটা বসাইলাম এবং এখানে টু বসাইলাম, তাহলে এখানে কি হয়ে গেল, একটা সূত্র হয়ে গেল। এই যে কি সূত্র হলো, টু সাইন এ কজ এ সমান সমান কি লেখা যায়, সাইন টু এ। আচ্ছা এই ধরছিলাম কোন টুকরে, এই ওমেগা টিরে এ ধরছিলাম, তাহলে কি হয়ে যাবে, হাফ পি এম আই এম, এই টুকের বদলে আমরা কি লিখতে পারি, সাইন টু এ। এই যে সাইন টু, এই ওমেগা টি মানে কি এ ছিল, এই টু ওমেগা টি। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপার, টুরে ভাঙে আমরা রুট টু ইন্টু রুট টু লিখতে পারি না, দুইটা রুট টু গুণ করলে কি হয়, টু লেখা যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে হাফের যে টুটা ছিল, এই টুটা কি বি এর নিচেও আছে আই এর নিচেও আছে, তাই তো। এখন এই টুটারে ভাঙালে আমরা কটা রুট টু দেখতে পারি, একটা রুট টু, এই দুইটা রুট টু। এই প্রথম রুট টুটা আমরা কি করলাম, বি এম এর নিচে দিয়ে দিলাম, দ্বিতীয় রুট টুটা আই এম এর নিচে দিলাম। কেন দিলাম, বি এম বাই রুট টু সমান সমান বি লেখা যায়, আই এম বাই রুট টু সমান সমান আই লেখা যায়। এই জিনিসটা তোমরা সূত্রের মতো মনে রাখতে পারো, এটার আলাদা একটা বড় প্রমাণ আছে, ওইদিকে আমরা না যাই। তাহলে বি এম বাই রুট টু সমান সমান বি লেখা যায়, আই এম বাই রুট টু সমান সমান কি আই লেখা যায়। ওকে, তাহলে এই বি এম বাই রুট টুর বদলে আমরা বি লিখলাম, আই এম বাই রুট টুর বদলে আই লিখলাম, এবং এটা কি করলাম, সাইন টু ওমেগা টি বের করলাম। আচ্ছা পি সমান সমান তাহলে আমরা কি পেলাম, বি আই সাইন টু ওমেগা টি। কিন্তু আমরা প্রমাণে কি বলছি, পাওয়ার অপচয় কি হবে, শূন্য হবে, পি সমান সমান তার মানে কি শূন্য বের হবে, তার মানে তো মিললো না তাই না, কিন্তু মিলবে। এটা আমরা কিসের মান বের করছি, দেখো তো এই সমীকরণগুলো কি ছিল, তাৎক্ষণিক যে কোনো একটা সময়ের সমীকরণ ছিল না, আমরা কিন্তু পুরো ওয়েভটা এখনো ক্যালকুলেশন করি নাই। তো আমরা কি করলাম, জাস্ট এই যে সমীকরণটা বের করলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এই সমীকরণটারে কি করব, এই যে ইন্টিগ্রেশন করে পুরো ওয়েভটা ক্যালকুলেশন করব, ঠিক আছে। আচ্ছা আমরা জানি যে কোনো একটা ওয়েভ ক্যালকুলেশন করতে গেলে, মানে যেরকম সাইনোসয়েডাল ওয়েভ থাকলে সেটা ক্যালকুলেশন করতে গেলে এই সূত্রটা ইউজ করতে হয়, এভারেজের সূত্রটা হচ্ছে কি, এক্স, এখানে ডি এক্স হবে, বলে ডিটি লিখে ফেলছি, ডি এক্স ডিভাইডেড বাই টি, আপার লিমিট হইতেছে টি, লোয়ার লিমিট হচ্ছে কত, জিরো। আচ্ছা এই এক্স মানে কি, সমীকরণটা বসাইতে হয়, অলরেডি আমরা এই সমীকরণটা পেয়ে গেছি না, পি এর সমীকরণটা কি পেয়েছি, বিআই সাইন টু ওমেগা টি, তার মানে এক্স এর জায়গায় কি বসবে, বিআই সাইন টু ওমেগা টি। যেহেতু হচ্ছে এটা হচ্ছে ওমেগা টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এখানে কি হবে, ডিটি হবে আর কি, হ্যাঁ। আর নিচে এই নিচে কি বসাইতে হয়, লোয়ার লিমিট কত দেখো, জিরোর থেকে শুরু হয়েছে, তাহলে জিরো হবে, এবং শেষ হয়েছে কোথায় যায়, টু পাই শেষ হয়েছে না, তাহলে আপার লিমিট হিসাবে টির জায়গায় কি বসবে, টু পাই বসবে, এবং নিচে বাকি হিসাবে কি বসাইতে হয়, টু পাই বসাইতে হয়, মানে সরি টিটা বসাইতে হয়, ঠিকই টু পাই পর্যন্ত গেছে, তার মানে এখানে টু পাই বসবে। এখন ইন্টিগ্রেশনে তোমাদের কতটুকু মনে আছে কি আছে আমি জানি না, আমার এক্স্যাক্টলি মানে আমার জানা নাই তোমরা ইন্টিগ্রেশন কীভাবে করছো বা কতটুকু মনে আছে। ইন্টিগ্রেশনে কি হয়, ইন্টিগ্রেশন করতে গেলে যে ইন্টিগ্রেশনের ভেতরে যে হচ্ছে কনস্ট্যান্ট মানগুলো আছে ওইগুলো রাখা যায় না, কনস্ট্যান্ট মানগুলো বাইরে চলে আসে। এই সমীকরণের বিআইটা হচ্ছে কনস্ট্যান্ট এবং এই যে টু পাইটা আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো কী করে ফেললাম আমরা, বাইরে নিয়ে এসে বললাম, এই যে উপরের বিআই আর নিচের টু পাই বাইরে নিয়ে এসে বললাম। তাহলে শুধু এইটুক থাকতেছে না, দেখো তো ইন্টিগ্রেশন অফ সাইন টু ওমেগা টি ডিটি, জিরো আর হচ্ছে পাই, সরি এখানে টু পাই হবে, এখানে ভুলে আমি পাই লিখে ফেলছি, হ্যাঁ এখানে একটা টু হবে। এখানে একটা টু হবে আর কি, হ্যাঁ এখানে একটা তোমরা টু দিয়ে নিও, এখানে একটা টু হবে। ওকে, এখন এই যে সাইন টু ওমেগা টি, এটার যদি আমরা হচ্ছে কি করি, ইন্টিগ্রেশন করি, এটার সূত্রটা হচ্ছে কস টু ওমেগা টি ডিভাইডেড বাই টু, অর্থাৎ সাইন টু এক্সে ইন্টিগ্রেশন করলে হয় কত, কস টু এক্স বাই টু হয় আর কি, এবং সামনে একটা মাইনাস দিতে হয়, মাইনাস
cos 2x বাই 2x তো না, এই x এর জায়গায় এখানে 2 ওমেগা টি আছে, জাস্ট ওই 2 ওমেগা টি ডিভাইডেড 2 হয়, এটা সূত্র আর কি, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সূত্র। এবং তখন কি করতে হয়, এই যে ইন্টিগ্রেশন সাইন উঠাই দিয়ে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিটটা নিচে লিখতে হয়, আপার লিমিটটা উপরে লিখতে হয়। আচ্ছা দেখো তো এই মাইনাসটাও কি একটা কনস্ট্যান্ট নয়, মাইনাসটাও কী করলাম আমরা বাইরে বের করে ফেললাম। এখন এই আপার লিমিট আর লোয়ার লিমিট যে আছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কী করতে হয়, এই যে ইন্টিগ্রেশনের যে যার সাপেক্ষে করতেছিলাম ওই জায়গায় কি করতে হয়, এই লোয়ার আপার লিমিটটা বসাইতে হয়, মাইনাস দিয়ে কী করতে হয়, আবার সেম কাজটা লোয়ার লিমিটটা বসায় মাইনাস দিয়ে করতে হয়, ঠিক আছে। আচ্ছা এটুক তো এটুকের মধ্যে রইলো। এখন একবার এই যে এই ওমেগা টির জায়গায় আমরা কি করব, এই যে আপার লিমিট আছে এটা বসাবো। আচ্ছা তাহলে cos 2 ওমেগা টির জায়গায় আপার লিমিট করতেছে 2 পাই, এই 2 তো 2 রয়ে গেল, পরে কি করতে হয় একটা মাইনাস দিতে হয়, মাইনাস দিলাম, পরে কি করতে হয় এই যে আবার এই যে cos 2 এই যে যার সাপেক্ষে করতেছি ওই জায়গার বদলে কি করতে হয়, এই যে লোয়ার সরি তখন এই লোয়ার লিমিটটা বসাইতে হয়, লোয়ার লিমিটটা বসাই দিলাম ডিভাইডেড বাই কত 2। এখন এইখানে যে টুক আছে এইভাবে লিখে দিলাম। আচ্ছা cos 2 পাই, 2 পাই পাই মানে কত 180 ডিগ্রি, তার মানে cos 2 ইন্টু 2 ইন্টু 180 ডিগ্রি অর্থাৎ কত হয়ে যাচ্ছে দেখো তো 360 ডিগ্রি, 360 ডিগ্রির সাথে আরও 2 গুণ করতে হইতেছে ডিভাইডেড বাই 2। এটুক যদি তোমরা ক্যালকুলেটার চাপ দাও এটুকের মান হাফ পাবা, আবার এটুকের মানও কী করবা ক্যালকুলেটার চাপ দিলে হাফ পাবা। আচ্ছা হাফ পাইলাম আমরা। আচ্ছা হাফের থেকে হাফ বাদ দিলে কত থাকে, জিরো থাকে না, জিরো থাকে, তার মানে এই টোটাল জিনিসের সাথে কত জিরো গুণ। আমরা জানি জিরোর সাথে যত কিছু আমরা গুণ করি তাহলে ওই জিনিসটা কত হয়ে যায়, জিরোই হয়ে যায়, তাহলে পি সমান সমান আসলে কত হবে, জিরো হবে। এই থেকে আমরা বলতে পারি একটা বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার অপচয় কত, শূন্য। এইটা যেরকম না, ইন্ডাক্টরটা প্রায় সেমই, জাস্ট একটু চেঞ্জ আছে, প্রায় মানে অলমোস্ট সেম আর কি, দেখলেই বুঝতে পারবা তোমরা। আচ্ছা ক্যাপাসিটরের ওই ভিডিওটুকু তোমরা বারবার দেখো তাহলে ভালো করে বুঝতে পারবা, যদি একবার না বুঝো। তো চলো আমরা হচ্ছে এবার হচ্ছে দ্বিতীয় পার্টটা দেখি। আচ্ছা দেখাও যে একটি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য, সরি একটি ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য। তো চলো শুরু করি আমরা। এখানে জাস্ট ওই চিত্রটা একটা বিশুদ্ধ ইন্ডাক্টর দিচ্ছি, একটা ভোল্টেজ সোর্স দিচ্ছি, এর ভিতরে যে কারেন্ট আছে সেটা আই দিছি। আচ্ছা ইন্ডাক্টরের ভোল্টেজটা 0 থেকে শুরু হয় এবং কারেন্টটা কি হয় পিছায় থাকে 90 ডিগ্রি, এই যে কারেন্টটা 90 ডিগ্রি পিছন থেকে শুরু করছি। ওকে তাহলে ভোল্টেজের সমীকরণ হবে বিএম সাইন ওমেগা টি, যেহেতু কারেন্ট 90 ডিগ্রি পিছায় থাকে তাহলে কি হবে আইএম, আইটা হবে কি আইএম সাইন ওমেগা টি, যেহেতু পিছায় থাকে তার মানে কি হবে মাইনাস 90 ডিগ্রি। আচ্ছা উইনো পাওয়ার সমান সমান আমরা কি জানি বিআই, এই বি এর মান বসাইলাম আর এই আয়ের মান বসাইলাম, জাস্ট বসাই দিলাম। এখন এখানে একটু কাহিনীটা হয়েছে কি, আগে কি ছিল, আগে ছিল ওমেগা টি প্লাস 90 ছিল, তো আমরা কি করছিলাম জাস্ট 90টা আগে নিয়ে এসে বুঝলাম ওমেগা টি পরে নিয়ে গেছিলাম। এখন তো সেটা করতে পারতেছি না, যেহেতু ওই তো দুইটাই প্লাস ছিল, সো এদিক সেদিক করা যায়। কিন্তু এখানে দেখো তো কি, এখানে 90-র আগে মাইনাস আছে না এবং ওমেগা টির আগে প্লাস আছে না, তো আমরা কি করলাম এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে 90টা প্লাস হয়ে যাবে, ওমেগা টিটা হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে 90 হয়ে গেল প্লাস আর ওমেগা টিটা হয়ে গেল মাইনাস, এই যে মাইনাসটা যে কমন নিলাম এই মাইনাসটা একদম এই যে সামনে নিয়ে এসে বললাম, এই জন্য কি হয়েছে এই যে এখান থেকে যে মাইনাস কমন নিয়েছিলাম এই মাইনাসটা কি এখানে চলে আসলো। আচ্ছা তারপরে এখানে কি মাইনাস বিএম আইএম সাইন ওমেগা টি। আচ্ছা এটা ওই যে আগের নিয়মই, এই 90-এর সাথে মনে মনে এক গুণ আছে একটা বিজুর, এই জন্য সাইন চেঞ্জ হয়ে যায় কজ হয়ে যায় এবং এই পুরো জিনিসপত্র বাদ হয়ে এইখানে যা থাকে ওইটা বসাইতে হয়, তাহলে কী হবে কজ ওমেগা টি। এখন ওই যে আবার এই সূত্র ফেলার জন্য এখানে একটা 2 নিয়ে আসলাম, এই 2 কাটার জন্য এখানে কি একটা হাফ নিয়ে আসলাম, আর এই মাইনাসটা কেমনে আসছে সেটা বুঝতেই পারছো। 2 সাইন ওমেগা টি কজ ওমেগা টি, 2 সাইন ওমেগা টি কজ ওমেগা টির সূত্র হচ্ছে কি 2 সাইন এ কজের সূত্র হচ্ছে কি সাইন 2a, এই যে হচ্ছে সাইন 2a মাইনাস হাফ বিএমআইএম সাইন 2a। এখন এই যে 2টা যে ছিল এই 2টারে আমরা কি √2 × √2 লিখতে পারি না, একটা √2 হচ্ছে বিএম এর নিচে দিয়ে দিলাম, একটা হচ্ছে কি আইএম এর নিচে দিয়ে দিলাম। আচ্ছা এই মাইনাসটা তো কীভাবে আসছে সেটা বুঝছো, আগেই বুঝছো। বিএম বাই √2 সমান সমান কি লিখতে পারি বি লিখতে পারি, আইএম বাই √2 সমান সমান কি আই লিখতে পারি। পরে হচ্ছে কি সাইন 2 ওমেগা টি, অলরেডি আমরা কি করে ফেললাম এই যে তাৎক্ষণিক যে কোনো একটা সময়ের পাওয়ার বের করে ফেললাম, তাই না। এখন তাৎক্ষণিক বের করলে তো হবে না, আমার পুরো সার্কিটটা ক্যালকুলেশন করতে হবে। তো পুরো সার্কিট ক্যালকুলেশন করতে গেলে কী করতে হবে, এই ইকুয়েশনটা আমার কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে আগেরটা যে আমরা যেটা করছিলাম। তো চলো এখন ইন্টিগ্রেশনটা করে ফেলি। এই যে এখানে আমি লিখতে দিচ্ছি পূর্ণ সাইকেলের পাওয়ার। আচ্ছা পূর্ণ সাইকেলের পাওয়ারের সূত্র একটা, পুরা সাইকেলের পাওয়ার এভারেজ পাওয়ার বের করতে গেলে সূত্রটা হচ্ছে কি বি এক্স এভারেজ সমান সমান কি এক্স ডিএক্স ডিভাইডেড বাই টি 0 টি, এভাবে বসাইতে হয়, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী আমরা জাস্ট বসাই দিই। এক্স মানে কি ওই যে ইকুয়েশন, যেটা ইকুয়েশন কি পাইছি আমরা মাইনাস বিএম বিআই সাইন ওমেগা টি পাইছি না, আচ্ছা পাইছি।
আর নিচে কি বসাইতে হয় টি কোন পর্যন্ত ক্যালকুলেশন করতেছি ওয়েবটা কোন পর্যন্ত 2 পাই পর্যন্ত, এখানে 2 পাই বসাই দিলাম, লোয়ার লিমিট 0 এবং আপার লিমিটেও কি বসাইতে হয় যে টি বসাইতে হয়, টি মানে কত 2 পাই, এই যে 2 পাই বসাই দিলাম। আচ্ছা, এবং এটা কার সাপেক্ষে করতেছি আমরা ডিটির সাপেক্ষে করতেছি, হ্যাঁ ডি ওমেগা টি বা ডিটির সাপেক্ষে করতেছি। এখন পরে কি করতে হয় ইন্টিগ্রেশনের ভিতরে তো আর কনস্ট্যান্ট থাকতে পারে না, কনস্ট্যান্টগুলো বের করে নিয়ে আসতে হয়। এখানে কনস্ট্যান্ট কি আছে মাইনাস বিআই কনস্ট্যান্ট আছে এবং 2 পাইটা কনস্ট্যান্ট আছে, একটু কি করে ফেললাম আমরা বের করে ফেললাম। তারপরে রইলো কোনটুক জাস্ট এই যে একটুক রইলো ইন্টিগ্রেশন অফ সাইন 2 ওমেগা টি একটুক রইলো, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে কি একটুক ইন্টিগ্রেশন সরি সাইন 2 ওমেগা টির সূত্র হচ্ছে কি এই যে এখানে সূত্রটা লিখে দিয়েছি আমি এখানে সাইন 2 ডি থিটা সরি সাইন 2 থিটা ডি থিটার যদি ডি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে কি হয় মাইনাস কস 2 থিটা বাই 2 হয় আর কি, হ্যাঁ। এটা তো আমরা আগেও দেখছি, জাস্ট এই যে ইন্টিগ্রেশন করে ফেললাম। ইন্টিগ্রেশন করার পরে কি করতে হয় ইন্টিগ্রেশন চিহ্ন উঠাই দিয়ে এই যে থার্ড ব্র্যাকেট বসাইতে হয়, লোয়ার লিমিট নিচে এইখানে আপার লিমিট এখানে বসাইতে হয়। ওকে, আচ্ছা, তারপরে কি করতে হয় এই আপার লিমিটটা হচ্ছে যে ওমেগা টির জায়গায় আপার লিমিটটা একবার বসাবো, মাইনাস দিয়ে কি করব এই যে এই ওমেগা টির যায় লগার লিমিটটা একবার বসাবো। আচ্ছা, এখন দেখো তো এইখানে একটা মাইনাস রয়ে গেছে না, এই মাইনাসটা কনস্ট্যান্ট না, এই মাইনাসটা কি করে ফেলি আমরা বের করে ফেলি। আচ্ছা, এই যে এইখানে তো আগের থেকে একটা মাইনাস ছিল আর এই মাইনাসটা যখন বের করে ফেলবো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে না, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর কি করলাম এই যে এই ওমেগা টির জায়গায় একবার এটা বসাইলাম আর এটার জায়গায় কি একবার এটা বসাইলাম। তো এখানে এটা বসাইলে কি হয় ওমেগা টির বদলে যদি আমরা 2 পাই বসাই, আগের থেকে এটা 2 ছিল আর একটা 2 পাই আসছে, তাহলে কত 4 পাই হয়ে গেল। আর এখানে কত 0, ওমেগা টির সাথে যদি জায়গায় 0 বসাই আর 0 ইন্টু 2 কত 0ই হয়। তো এইটুক আর এইটুক তুমি ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো কত হবে হাফ, আর এখানে কত হবে মাইনাস হাফ, তাহলে হাফ মাইনাস হাফ সমান সমান কত 0। তাহলে এইটার সাথে যদি 0 গুণ করি তাহলে 0, তার মানে কি আমরা বলতে পারি যে বিশুদ্ধ ক্যাপাসিটরের পাওয়ার অপচয় 0। তো দ্বিতীয়টা থেকে এই দুইটা প্রমাণ প্লাস ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এই দুইটা প্রমাণ যদি না বুঝতে পারো তাহলে আমার অবশ্যই বলবা যে ভাই বুঝতে পারি নাই, আর বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। আমার মনে হয় এই প্রমাণগুলো তোমাদের প্রথম প্রথম করতে একটু কষ্ট হবে যতই ভালো করে বুঝো। সো প্রথম প্রথম একটু বেশি করে প্র্যাকটিস করো, আর ক্লাসটা দরকার হলে একবারের জায়গায় 3-4 বার একটু স্লো স্লো হয়ে করো, আমি অনেক ফাস্ট কথা বলি তো আমার সাথে বুঝতে অসুবিধা হয়। সো একটু দরকার হলে পজ করে আরেকবার দেখলা, মানে 2-3 বার তুমি খাতায় প্র্যাকটিস করতে হবে, বুঝলে হবে না, 2-3-4 বার প্র্যাকটিস করার পরে এই প্রমাণ চলে আসবে। আর তোমরা হচ্ছে ইন্ডিকেশনে এখন অতটা এক্সপার্ট হও না, এই জন্য হতে তোমাদের একটু প্যারা লাগতে পারে। তো একটা প্রমাণ যত কঠিন হোক না কেন ওই প্রমাণটা যদি তুমি 2-3 বার দেখে দেখেও লেখো ওইটা অনেক সহজ হয়ে যায় আর কি, হ্যাঁ। বুঝো তারপরে করো, আমি বলছি না তোমার মুখস্থ করার জন্য, বাট বুঝে 4-5 বার প্র্যাকটিস করো যেন এই জিনিসটা সহজে তুমি পরীক্ষা হলে ডেলিভারি করতে পারো।